সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো। সাথী, আমার পূর্ববর্তী বক্তারা ফ্যাসিবাদের আগ্রাসন এবং কীরকমভাবে ভারতবর্ষের যে রূপরেখা তাকে একটু একটু করে বদল করে করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, তাদের বক্তব্যে খুব পরিষ্কার। আমি একটু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণ এবং সাম্প্রদায়িক রূপ দেওয়ার যে নতুন নীতিগুলো আনা হচ্ছে বা যে চক্রান্ত করা হচ্ছে আজকে 2014 সাল থেকে শুরু করে, সেগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। সাথী, প্রথমে শুরু করার জন্য একটুখানি পিছনের ইতিহাসটাকে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা বিভিন্ন মিছিল করছি, বিভিন্ন আন্দোলন করছি, আমরা বিভিন্ন সভা করছি, সেখানে বলছি যে নিউ এডুকেশনাল পলিসি 2020 সেটা বাতিল করতে হবে। কিন্তু এই নতুন যে শিক্ষা নীতি এসেছে, সেই শিক্ষানীতি এমন কী ধরনের কথাবার্তা বলে যেগুলো ছাত্রবিরোধী, যেগুলো সার্বিকভাবে শিক্ষার যে মৌলিক অধিকার, সে অধিকারকে কোথাও একটা গিয়ে খর্ব করার কথা বলে। যদি একটু পিছনের দিকে চলে যাই তাহলে আমাদের বুঝতে হবে যে 2004 সাল থেকেই ভারতবর্ষে তখন যে সরকার ক্ষমতায় ছিল, তারা কোথাও একটা গিয়ে যে WTO গ্যাটস তার যে নীতি ভারতবর্ষে তখন আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিস্থিতিতে কোথাও একটা গিয়ে ভারতবর্ষের ছাত্র, যুব এবং পড়ুয়ারা এক কড়া রেজিস্ট্যান্সের মুখোমুখি তখন দাঁড়ায় এবং সার্বিকভাবে কোথাও একটা গিয়ে সেই নীতি ভারতবর্ষের উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে চালু করা যায় না। কারণ সেই সময় ভারতবর্ষে সেরকম পরিস্থিতি ছিল যে আমরা নিজেদের যে মৌলিক অধিকার বা নিজেদের যে বেঁচে থাকার দৈনন্দিনের যে দাবি, সেগুলো আমরা সহজে রাস্তায় নিজেদের বক্তব্য পরিষ্কার করে রাখতে পারতাম। সেইটুকু স্পেস আমাদের ছিল, প্রতিবাদ করা, প্রতিরোধ করার জায়গা তখনও পর্যন্ত আমাদের দেশে ছিল। এবং তারপরেই কীরকমভাবে ভারতবর্ষের বুকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিরোধ করার, প্রতিবাদ করার, যেটা আমরা মানছি না সেইটা বলার যে জায়গা, সেটা কীরকমভাবে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি, বিজেপি সরকার 2014 থেকে ক্ষমতায় এসছে এবং 2014 ক্ষমতায় আসার পর থেকে তারা প্রথম শিক্ষা ব্যবস্থায় যেরকমভাবে হামলা চালালো, সেটা কিভাবে করলো? ইউজিসির যে নন নেট ফেলোশিপ ছিল সেইটা তুলে দিল। আমরা দেখতে পারলাম ভারতবর্ষের বুকে আইসা থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, শিক্ষার্থীরা রাস্তায় নামে, প্রায় 77 দিনের বেশি ব্যারিকেড করে রাখা হয় বিভিন্ন ইউজিসির অফিসগুলো। এক বড় আন্দোলন নামে ভারতবর্ষের বুকে এবং সেখান থেকে তারা তখনই আর বেশি দূর আগাতে পারে না। এটা 2016 চিত্র যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো WTO গ্যাটসের মিট হয় নাইরোবিতে 2016 সালে এবং সেখানে সার্বিকভাবে ছাত্রছাত্রীদের সমস্ত রেজিস্ট্যান্স, সমস্ত প্রতিবাদ, সমস্ত কিছুকে উপেক্ষা করে, ভারতবর্ষের মানুষের অধিকারকে উপেক্ষা করে এক পলিসিতে সাইন করে আসে আমাদের এখনকার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবং তারপর থেকে দেখতে পাচ্ছি ইউজিসি যে সরকারি অনুদান সরকারি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলো থেকে দিত, যে সরকারি টাকা বা অনুদান দেওয়া হতো, সেগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হয়। তার পরবর্তীতে আমরা দেখতে পাই নতুন নীতি আসে হেপা, এবং তার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন বড় বড় কর্পোরেটরা এবং একই সাথে বিভিন্ন বিদেশি কর্পোরেটরা তারা ভারতবর্ষে পুঁজি লাগাতে স্টার্ট করে বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে। আমরা দেখতে পেলাম কীরকমভাবে চক্রান্ত করে সরকারি অনুদানগুলোকে তুলে দিয়ে সেখানে প্রাইভেট কর্পোরেট কোম্পানিগুলো কীরকমভাবে দেশি এবং বিদেশি শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে নিজের পাকারে আনার চেষ্টা করে। সাথী, এইটা একটা সোজা একটা হিসেব, কীরকমভাবে শিক্ষা ব্যবস্থা, যে মৌলিক অধিকার, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থানের মতো শিক্ষা যেরকম একটা মৌলিক অধিকার, সে অধিকারকে খর্ব করে এখন সেই সমস্ত প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট কর্পোরেটদের হাতে শিক্ষা ব্যবস্থার সমস্ত দায়ভারকে তুলে দেওয়া এবং ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্রাইভেট
ভারতবর্ষের বুকে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগে। আমরা দেখতে পেলাম প্রাইভেটাইজেশনের হাত ধরে যেরকমভাবে শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণ করা হলো, এখন পড়াশোনা করতে পারবে বা পড়াশোনার মৌলিক সুযোগ তারাই পাবে যার কাছে পয়সা আছে, যার কাছে অত বড় বড় ইউনিভার্সিটি কলেজ 1 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে পড়ার মতো অবস্থা আছে, তারাই সেই সমস্ত জায়গাগুলো ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারবে। সাথী, আমরা আরো যদি একটু ভিতরে দেখা হয় তাহলে আমরা বুঝতে পারবো এইভাবে কোথাও একটা গিয়ে যে কারিকুলাম, সেই কারিকুলামগুলোকে কিরকমভাবে চেঞ্জ করা হচ্ছে। আমরা বারবার করে দুটো কথা বলি, একটা হলো বাণিজ্যিকরণ আর একটা হলো স্যাফ্রনাইজেশন। স্যাফ্রনাইজেশনটা কি আসলে? আমরা দেখতে পেলাম যে জিনিসপত্রগুলো পড়ানো হয় এখন আমাদের সিলেবাসে যেগুলো আছে, আস্তে আস্তে 2014 সালের পর থেকে কীরকমভাবে আমাদের যে গোটা পড়াশোনার কারিকুলামটা যেটা আমাদের সিলেবাসে থাকবে সেই জিনিসপত্রগুলোকে কীরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সেই ইতিহাসকে কীরকমভাবে বদল করে দেওয়া হচ্ছে। একটা ভুল, একটা মিথ্যে, একটা মন গড়া ইতিহাস কীরকমভাবে মানুষের মধ্যে আস্তে আস্তে করে তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের যে সায়েন্টিফিক বেসিস, সেই সায়েন্টিফিক বেসিসকে কীরকমভাবে খর্ব করে সেখানে আস্তে আস্তে গরু নিয়ে রিসার্চ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নিউ এডুকেশনাল পলিসির আন্ডারে এখন এমফিল তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা লকডাউনকে কেন্দ্র করে এক বড় চক্রান্ত শিক্ষা ব্যবস্থায় করা হয়েছে। গোটা লকডাউন জুড়ে আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন স্কুল কলেজ যেগুলো অনলাইন এডুকেশনের ব্যবস্থা মানুষের কাছে পরিষেবা দিচ্ছে, সেটা আমাদের কাছে খুব অ্যাভেলেবেল হয়ে গেল। এবং কলকাতার বুকে দাঁড়িয়ে সমীক্ষা যদি আমি একটুখানি বলি, কলকাতার বুকে দাঁড়িয়ে মাত্র 40% মানুষের কাছে অনলাইন শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা আছে। তাহলে আর 60% মানুষ, আর 60% পড়ুয়ারা, তারা কি গোটা অনলাইন, তারা গোটা কি এই লকডাউন সময় ধরে তারা কি পড়াশোনা থেকে বঞ্চিত ছিল? হ্যাঁ, বঞ্চিত ছিল। এটা শুধুমাত্র আমি কলকাতার চরিত্র বললাম, গোটা ভারতবর্ষের চরিত্র তো আরও এর থেকে অনেক বেশি খারাপ ছিল। এবং আমরা দেখতে পেলাম 2020-21 ধরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, এনইপির হাত ধরে 4 বছরের গ্রাজুয়েশন কোর্স আসলো এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো বিভিন্ন ডিপ্লোমা কোর্স অফার করছে আস্তে আস্তে। না, ডিপ্লোমা কোর্স অফার করছে ভালো ব্যাপার, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু ডিপ্লোমা কোর্স অফার করছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলো এবং তার সাথে সাথে সরকারি ইউনিভার্সিটি কলেজগুলো আস্তে আস্তে কোথাও একটা গিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়াশুনো করার যে সুযোগ, সেই সুযোগ কিন্তু তারা আর পাচ্ছে না। তার কারণ এই ডিপ্লোমা কোর্স জবের থেকে চালু করা হলো বিভিন্ন রকম ইউনিভার্সিটি কলেজগুলোতে, তার মাধ্যমে কোথাও একটা গিয়ে সেমি স্কিল্ড আর আনস্কিল্ড লেবার তৈরি করার একটা চক্রান্ত করা হলো। যে কোয়ালিটি এডুকেশন যেটা আমাদের পাওয়ার কথা ছিল, সেই কোয়ালিটি এডুকেশন আর আমরা পাবো না। এখন বিভিন্ন ডিপ্লোমা কোর্সে আমরা 6 মাস, 1 বছর, 2 বছরের কোর্স আমরা করতে পারবো, সেখানে আমাদের 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিতে হবে, সেখানে একটা ডিগ্রি পাবো। সেই ডিগ্রি নিয়ে আমরা কোথায় যাব? আজকে বলা হচ্ছে এনইপির আন্ডারে 4 বছরের যে আন্ডার গ্রাজুয়েট কোর্স, সেখানে বলা হচ্ছে যে 2 বছর পরে যদি কারো মনে হয় যে আমার এবার ডিগ্রি নিয়ে চলে যাবো, তাহলে আমি চলে যেতে পারি। আমি 3 বছর গ্রাজুয়েশন করে, 2 বছর মাস্টার্স করে, আমি 5 বছর পিএইচডি করে, যেখানে আজকে সরকার যেখানে আমাকে চাকরি দিতে অক্ষম, সেখানে 2 বছর আমি একটা কোর্স করে একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে আমি কোথায় যাব? তারপরে 2 বছর আমার বাংলা পড়ে মনে হলো 3 বছরের মাথায় আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব। এটা কি সত্যি এটা কি সম্ভব? আপনারাই বলুন, এটা কি সম্ভব? এইটা হলো বর্তমান পরিস্থিতি। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে শিক্ষা তো শুধুমাত্র আমাদেরকে চাকরি বাকরি দেয় না, শিক্ষা তো শুধুমাত্র আমাদের মাথার উপর ছাদ দেয় না, তার সাথে সাথেও শিক্ষা আমাদের অ্যাজ এ দেশবাসী, আমাদের যে মোরাল এথিক্যাল গ্রাউন্ড, মানুষে যে বেঁধে থাকার যেই আন্ডারস্ট্যান্ডিং বা মানুষের পাশাপাশি যে বিভিন্ন মোকাবেলা আমরা একসাথে, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধ, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো জাতের আমরা একসাথে এসে পাশাপাশি দাঁড়িয়ে যে কোনো মোকাবেলা করতে পারবো, এই যে এথিক্যাল বা মোরাল জায়গা, এইটা আমাদের কিন্তু শিক্ষা তৈরি করে।
কিন্তু কোথাও একটা গিয়ে দেখতে পাচ্ছি আমরা আজকের শিক্ষা ব্যবস্থা যে হিডেন কারিকুলাম যেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের 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 জ্ঞানের বাইরে গিয়ে, আমাদের বোঝাপড়ার বাইরে গিয়ে যেটা তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা আস্তে আস্তে, যেটা এর আগের বক্তাও বলছিলেন যে কীরকমভাবে 5 থেকে 15 বছরের পড়ুয়াদের ভিতরে তাদেরকে কীরকমভাবে মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করে দেওয়া হচ্ছে সামনের মানুষের এগেনস্টে লড়ার জন্য। তো এইটা হলো বর্তমান পরিস্থিতি। তো শিক্ষার যে বুনিয়াদ, যে মৌলিক বুনিয়াদ, যে সায়েন্টিফিক বেসিস, সেটাকে কোথাও একটা গিয়ে সরিয়ে দেওয়ার এই চক্রান্ত। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে, কালকে এমন একটা দিন ছিল সাথী যেখানে দাঁড়িয়ে এতদিনে প্রথমবার এরকম কাছ থেকে ভয় লাগছিল যে আমরা কোথাও একটা গিয়ে এই কিছুজন মানুষ আর বাকি চারিদিকে যারা আছে কোথাও একটা গিয়ে তারা আমাদের অপোজিটে দাঁড়িয়ে আছে। কালকে 2-3 দিন ধরে সত্যি আতঙ্ক হচ্ছিল। সকালে ঘুম ভেঙেছে কোথাও একটা গিয়ে জয় শ্রীরাম চান শুনে। এটা হলো পরিস্থিতি। তো এর কি অল্টারনেটিভ আমরা কিছু করতে পারবো না? আমরা কি আজকের দিনে যা চলছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু, তার যে নতুন করে তার ফরমেশন চেঞ্জ করার চেষ্টা হচ্ছে, সেটাকে আমরা কোনোরকমভাবে কমব্যাট করতে পারবো না? নিশ্চয়ই পারবো।